দিদি, এখন হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে টালিগঞ্জ জেগে উঠেছে। রাহুলের মৃত্যু যে কোনো কারণেই হোক, এটা খুব একটা ভালো ঘটনা নয় অবশ্যই, মানে সবাইকেই বেদনা দিয়েছে, কিন্তু টালিগঞ্জ অনেক দেরিতে জাগলো না? দেরিতে হয়তো জাগলো, তবু তো জাগলো, ঘুমটা তো ভাঙলো। এর আগেও দেখা গেছে ওই মিসেস গাঙ্গুলির যে সিরিয়ালগুলো আছে, দেখুন পীযূষ গাঙ্গুলি মারা গেছে, সেও কিন্তু একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে হঠাৎ করে। ওনার যে মানে ইয়েগুলো হয়, সিরিয়ালগুলো হয়, তাতে বেশ কিছু বছর চলার পর দেখা যায় একটা না একটা ওনার মানে যারা কলাকুশলী থাকছে তাদের কিছু না কিছু ক্ষতি হয়, অথবা কেউ মারা যায়, এবং প্রত্যেক কটাই কিন্তু অস্বাভাবিক মৃত্যু। আমার তো মনে হয় এই প্রযোজনা সংস্থা, তিনি হয়তো এই কলাকুশলীদের ওপর যেটা থাকা উচিত, যে সমমনোপন্ন হয়ে থাকা উচিত, বা তাদের প্রতি দরদি থেকে তাদের মানে সবটা যা দেখা উচিত সেটা বোধহয় ওরা দেখে না। এইবারে আর্টিস্ট ফোরামের মনে হয়েছে যে হ্যাঁ, এর বিরুদ্ধে এইবারে অন্তত জেগে ওঠা দরকার, তাই জেগেছে। কিন্তু এটা তো আজকে তো না, একাধিক ঘটনায় দেখা গেছে এইরকম জিনিসগুলো, ফলেই এবারে রিভোল্ট করেছে। শুনুন, মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, মানুষ তো সামনের দিকে এগিয়ে যাবেই। আর কতদিন সহ্য করবে তৃণমূলের দাদাগিরি? ওখানে তো পুরো চলে তৃণমূলের দাদাগিরি। স্বরূপ অরূপ দুই ভাই, আমাদের হাতে কোনো কাজ নাই আর মিলিজুলি করে খাই, এই তো হচ্ছে ব্যাপার। ওখানে আমরা দেখেছি যারা তৃণমূল না করে তারা কাজ পায় না ইন্ডাস্ট্রিতে, বা ওদের সমভাবাপন্ন না হলে, ওদের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে হবে না। আর এই যে প্রোডাকশন হাউসগুলো রয়েছে, তারাও একদম খোদ তৃণমূলের লোক, কারণ উনি তো মিসেস গাঙ্গুলি তো উনি তো তৃণমূলেরই থেকেই মহিলা চেয়ারপারসন হয়েছেন। উনি রোজই বলছেন আজ দেবো কাল দেবো, জানি না আজকে ইস্তফা দিয়েছেন কি না, আমার কাছে এখনও খবর আসেনি। এনাদেরকে কি বলবো, যদিও এখন আমার তো বলবো যে রঞ্জিত মল্লিক বলুন বা প্রসেনজিৎ বলুন, এরম যারা রয়েছে বয়স্ক সিনিয়র আর্টিস্ট, তারা যে জুনিয়র আর্টিস্টদের জন্য এইগুলো একটা চিন্তাভাবনা করে এগিয়ে এসছে। আর রাহুল তো একটা ভার্সেটাইল ট্যালেন্টেড ছিল, একটা অতি অল্প বয়স, প্রত্যেকটা মানুষের মনে লাগতেই পারে হয়তো, মানে আর সবথেকে বড় কথা, প্রত্যেকের কথায় অসঙ্গতি। একজনের আজ মানে যে বলছে কারোর সাথে করার না, তার প্রথম কথাটার সঙ্গে শেষের কথাটা মিলছে না। একবার বললো, দ্বিতীয়বারের বার যখন বলতে যাচ্ছে পুরো অসঙ্গতিতে ভরপুর। তো এখানে তো আর্টিস্ট ফোরামের জেগে মানে ওঠাই উচিত, এবং উঠেছে। আমি তো বলবো সত্যিকারের, যদি মানুষ তো সবাই আফটার অল, তা বিবেক তো জাগ্রত হবেই। এই আর কি বলছি, কলকাতা হাইকোর্টেরই একজন আইনজীবী মোফাকেরুল ইসলাম, যাকে পুলিশ গ্রেপ্তার করেছিল নির্বাচন কমিশনারের নির্দেশে, এবং শোনা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। এবং এই যে পরস্পর ঘটনাগুলো ঘটছে খুব তাড়াতাড়ি, মানে এইটা নিয়ে আপনি কি বলবেন, মানে ওনার সম্পর্কে? বা শুনুন, যদি করে থাকে, আমি তো বলবো খুব ভালো কাজ করেছে, একটা দৃষ্টান্ত হওয়া উচিত, ওর লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া উচিত। কি করে এত আস্পর্ধা হয়? আমি শাসক গোষ্ঠীর সঙ্গে থাকি বলে আমি জজ সাহেব আমাদের হাইকোর্ট ক্লাবের খেলাতেও দেখেছি, চিফ জাস্টিসের সঙ্গে গিয়ে ও ছবি তুলে নিল, সেই ছবি ভাঙিয়ে খাওয়া এবং সেই ছবি দেখিয়ে লোককে ভয় দেখানো। তো এসব লোকের পরিণতি খুব খারাপ হওয়া উচিত। এত আস্পর্ধা হয় কি করে জুডিশিয়ারির ওপর এভাবে আঘাত হানতে যায়? আমি জুডিশিয়ারির একজন লোক হয়ে, আদৌ ল পাসটা কি সত্যিকারের করেছিল, না ওই ভাগলপুর রাঁচিমাচি কোথা থেকেও একটা যা হোক একটা সার্টিফিকেট নিয়ে এসেছিল, দিয়ে ভাঙিয়ে খেত? কবার তারা মানে তার নিজস্ব মামলা করেছে, না মামলা নিয়ে দালালি করেছে? এটাই তো এখন চিন্তার কথা। এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এইসব লোকেদেরকে চিহ্নিত করে আমাদের উকিল সমাজ থেকে তাড়াতাড়ি করে বিদায় দেওয়ার কথা। কারণ এর আগেও দেখা গেছে যে প্রচুর প্রচুর ফেক লয়ার রয়েছে, তা এদের তো এথিক্স বলতে কিছু নেই। তা নাহলে এইরকম ঘটনা ঘটায় কেউ? একটা বিবেক সম্পন্ন মানুষ হলে এরকম ঘটাতো না। যদি হাইকোর্ট করে থাকে, আমাদের বার অ্যাসোসিয়েশন করে থাকে, তাকে আমি স্যালুট জানাই। বলছি, কলকাতা হাইকোর্টেই কিন্তু এখনও পর্যন্ত প্রচুর আইনজীবীরা আছেন যারা মানে ক্লায়েন্টের সাথে চিটিং করছেন। মানে এটা কিন্তু অভিযোগ শুধু নয়, তথ্য প্রমাণও আছে, প্রচুর
ক্লায়েন্ট তাহলে সেগুলো কেন বার কাউন্সিলে জমা করছে না? তারা সেখানে কেন তাদের এগেনস্টে মানে মকদ্দমা দায়ের করছে না? বার কাউন্সিলেও তো তাদের এগেনস্টে ডিসিপ্লিনারি কমিটি রয়েছে, তাদের মধ্যে কেস চলে, তো সেগুলো তারা করছে না কেন? কিসের ভয়? এই রকমই মকফরুল রায় তাদেরকে হয়তো ভয় দেখায়। তা তাদেরকে তো চিহ্নিত করে আজকে বার যদি সত্যিকারের একটা এটা করতে পারে, এটা একটা নিদর্শন, একটা ইনস্ট্যান্ট স্থাপন করবে। আমার তো মনে হয় করা উচিত। এর আগেও দেখেছি বিশ্বজিৎ বাসুকে কিভাবে করা হয়েছে, রাজাশেখর মান্তাকে করা হয়েছে, তারা তো ছাড় পেয়ে গেল। এই যে ছাড় পেয়ে গেল, তাতে তারা হাতে মাথা কাটতে শুরু করলো, তাদেরই উত্তরসূরি হিসেবে এরা এইসব কাজ করতে থাকলো এবং সেটা দিনে দিনে আরও বাড়তে থাকলো। আজকে মালদায় উঠছে, কালকে দেখতে যান হাইকোর্টের সামনে আবার হবে, হাইকোর্টের মধ্যেই তো হয়েছে, আপনারা তো দেখেছে না। সেই জন্য প্রশ্ন উঠছে যে বড় নেতা হলে ছাড় আর ছোট নেতা হলে না। বড় নেতা ছোট নেতা না, যারা করেছিল হাইকোর্টেতে তারা কিন্তু খুব একটা বড় নেতা নয়, তারাও কি ওই কুণাল ঘোষের নেতৃত্বে হয়েছিল, কুণাল ঘোষের নেতৃত্বে, আর তারাও ছিল ওই আপনার ওই কি বলে আমাদের যে সরকারি দলের পৃষ্ঠপোষক। ফলে তখন জুডিশিয়ারি কেন চুপ করেছিল আমি জানি না, কেন গ্রেপ্তার এত সিসিটিভি থাকা সত্ত্বেও সেই সিসিটিভি ফুটেজগুলো গেল কোথায়, কাকে আড়াল করতে বারও তখন চুপ করেছিল, এটা আমরা জানি না। তবে এখন যদি করে থাকে আমি তাকে স্বাগত জানাই। তখন হয়নি বলে এখন হবে না তা নয়, এই যে এটা করেছে এর জন্য আমি স্বাগত জানাই। ছোট তাহলেই এই যেই চুনোপুটি যদি ধরা পড়ে থাকে তাহলে বড়দেরও মনে একটা হবে যে এর পরের বার যদি আমি করতে যাই তাহলে আমারও পরিণতি এইটা হতে পারে। যদি বিচারপতি যদি বলেন কোর্টে বসে যে ওনার কেরিয়ারের ব্যাপার আছে, ওনাকে গ্রেপ্তার করা যাবে না বা ওনার বিরুদ্ধে তদন্ত করা যাবে না, সেক্ষেত্রে তো এই ধরনের লয়াররা এরকম সাহস পাবেনি। হ্যাঁ, স্বাভাবিক, সেটাও একটা কথা। কেরিয়ারের প্রশ্ন দেখব আর মানুষকে ঠকাবো এবং জুডিশিয়ারির ওপরে বিভিন্নভাবে আঘাত হানবো, এগুলো তো ঠিক নয়। আজকে যদি ওই বিচারকরা রাস্তায় তাদের যদি কোনো রকম একটা অঘটন ঘটে যেত, এর দায় কে নিত? এনআইএ এলেও এর দায় নিত না, ভারত সরকারও নিত না, ইলেকশন কমিশনারও নিত না, আর রাজ্য সরকারও নিত না, বা যে দলের হয়ে উনি করেছেন সেই দলও নিত না। তাহলে এই যে দুর্ঘটনাগুলো ঘটানো, এর তো একটা প্রতিবাদ হওয়ার দরকার। আচ্ছা, উল্টো দিকে একটা প্রশ্ন আসছে, যেটা হচ্ছে ধরুন এই যে এসআইআর প্রসেস, পুরো প্রসেসটাতে যদি আমরা দেখি সেন্ট্রাল মানে এই যে ইলেকশন কমিশন পুরোটাই কিন্তু মানুষকে মানে ভয় দেখানো থেকে শুরু করে মানুষের মৃত্যু প্রতিটা ক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশন দেয়। তাহলে তার বিরুদ্ধে কেন কোনো সরকারি পদক্ষেপ বা কোনো রকম স্টেপ নিচ্ছে না কোনো জায়গায়, কোনো ডিপার্টমেন্ট? আইন আমাদের এরকমই যে এসআইআর পদ্ধতিটা করতেই হবে, কিন্তু এসআইআর পদ্ধতিটা যেটা 2 বছর ধরে করার কথা, সেটা যদি আমি 2 মাসে করতে চাই তার একটা চাপ থাকবেই, এবং যার ফলে উল্টো পাল্টা, এবং যারা এসআইআর প্রসেসিংয়ে গেছে তারা অর্ধেকে নিজের নামটাই ভালো করে লিখতে জানে না, তো অপরের নামটা কি করে লিখবে? হ্যাঁ, প্রচুর বানান ভুল বাংলাতে। ওই তো বললাম, এনইও জিআইটা আমার যদি NIEYO GI মানে যতগুলো ভাওয়েল আছে, পারলে 10খানা আরও কনসোনেন্ট যদি ঢুকিয়ে দেয় তাহলে কি হবে? সেই অবস্থা হয়েছে। আমার বানান বাংলায় বানান লিখছে দন্তা নয়সি ও গয় দীর্ঘই। তাহলে এই যে তার মানে কি তারা প্রকৃত শিক্ষা না, অথচ তারা স্কুল টিচার। তাহলে এই যে তারা টিচারটা হলেন, গোড়ায় তো গলদ, সেখানেই তো ঘুষ দিয়ে চাকরি, সেখানেই তো আমরা ক্রাইটেরিয়া ফুলফিল করিনি, তাহলে কি হবে? পুরো প্রসেসটাই ভুল হবে। এইটাকে ঢেলে সাজাতে গেলে এখন অন্তত 5 বছর আরও লাগবে। তা সেই 5 বছর করতে গেলে এখন তো মুশকিল, তাহলে তো ভোট হবে না, আর ভোট না হলে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে, আর রাষ্ট্রপতি শাসন জারি করলেও যে সেটা খুব ভালো জায়গায় থাকবে তাও নয়। বিজেপি চাইছে যে রাষ্ট্রপতি শাসন করে যদি করতে চাই আমরা লুজার হতে পারি, আবার তৃণমূল চাইছে দূর এইভাবে ডিলে করে, আসলে এটা হতো না, তৃণমূলও চাপ সৃষ্টি করে ডিলে করলো। এই যে 2 দলের, আর ভেতরে ভেতরে তো শিক্ষার এপিট আর ওপিট, ফলে 2 দলের আন্ডারস্ট্যান্ডিংয়ে সাধারণ মানুষ এবারে অবহেলায় মানে তাদের অবস্থা এখন মানে করুণ পরিণতি হচ্ছে। এই মানে এই যে এতগুলো মানুষের প্রাণ চলে গেল, প্রায় 100-র উপরে মানুষ মারা গেছে এখনো পর্যন্ত, এর দায়টা কে নেবে? সেটাই তো প্রশ্ন। এর দায় কে নেবে? জুডিশিয়ারি নেবে না,
সরকার নেবে না আমাদের কমিশনার নেবে, ইলেকশন কমিশন নেবে না, যার গেল তারই ক্ষতি হলো। এই প্রসেসিংটাকে সত্যিকারের অন্যভাবে ঢেলে সাজানোর দরকার পড়েছে। আপনি ওখানে বলছেন এসআইআর কেন করতে গেল? আমি তো আমার নিজের ভোটেই দেখলাম, এখানে বার কাউন্সিলের ভোট হয়েছে, সেখানে মৃত ব্যক্তির নাম আছে, এক ব্যক্তির 4 জায়গায় নাম আছে। তাই যদি এই সামান্য একটু জায়গায় এই রকম অবস্থায় থাকে, 5 বছরের জায়গায় 7 বছর, 2018-র পর 26 ক বছর হলো? প্রায় 7 বছর। 7 বছর। তাহলে 7 বছরে তারা একটা এসআইআর করতে পারলো না, তারা ভোটার লিস্ট সংশোধন করতে পারলো না, 3খানা ভোটার লিস্ট বেরোলো। তাহলে ক হাজার লয়ার আছে, তাতে লাখ লয়ার আছে, তাইতে যদি না পারে গোটা পশ্চিমবাংলার, তাহলে কি করে এত তাড়াতাড়ি সম্ভব হয়? এটা প্রথম কথা বোঝা উচিত। তাহলে ভারত সরকারের বা ইলেকশন কমিশনের উচিত ছিল, ঠিক আছে কদিন এক্সটেনশন করে, এত গরমের মধ্যে না করেও এটা শীতকালে ভোটটা হলেও হতে পারত, কিন্তু তা হবে না। তাহলে কে আগে প্রাণ করিবেক দান, মানে কে আগে আমরা বসবো মসনদে, তার জন্যে টানাটানি। ও বেশি খেয়ে ফেলেছে, আরও পশ্চিমবাংলাকে শোষণ করতে হবে। বিজেপির না এলে মারোয়ারিদের, গুজরাটিদের, এইসব মানে অবাঙালিদের সুযোগটা কম পড়ে যাবে, আরও চাই। নাহলে মুসলমান, ওসব ফেক কথাগুলো বলে মুসলমান বেড়ে যাবে, ওই বেড়ে যাবে, বাঙালিদের মাছ খাওয়া কী করে বন্ধ করতে হবে, এইসব নিজেদের মধ্যে গঠাপ করে আর এই করে যাচ্ছে। মানে কে কত কোন দল আগে কত পকেট ভরবে, তার জন্যে ভোটটার দরকার। এই আর কি। ভাবছেন কি সুস্থভাবে ভোট হবে? না, ভোটের যেদিন ঘোষণা হয়েছে সেদিন 2 জন মারা গেছে, এরপরে ওই আরও মারা যাবে। ভোটের দিন দেখুন আরও কি অবস্থা হয়, এবং ভোটের পরে দেখবেন আপনি মনে করলেন আপনি ভোট দিয়ে এসছেন এক জায়গায়, ভোটের রেজাল্ট দেখবেন আর এক জায়গায়, ইভিএম প্যাড আপনি খুঁজে পাবেন না, আপনাকে দেখাবে না। আপনি মামলা করবেন, 5 বছর পার করে দেবে। লাভটা কি? এগুলো ফেক হয়ে গেছে, জানেন তো। ভারতবর্ষের গণতন্ত্রটা এখন একটা হাস্যস্কর জায়গায় পরিণত করে দিয়েছে এই বিজেপি আর তৃণমূল।